আমি সবসময় বলি যে আলেকজান্ডার যদি এই বিরিয়ানিটা খেতেন তাহলে ভারতের ইতিহাসটা অন্যরকম হতো। সেখানে জৈন এবং বুদ্ধিস্ট ইনফ্লুয়েন্সের পরে কি করে ভেজিটেরিয়ানিজম এলো। 70% সাউথ ইন্ডিয়ানস আর ল্যাকটোজ ইনটলারেন্ট। সেদ্ধ করে খাওয়ার এটা কিন্তু বহুদিন যাবৎ ভারতবর্ষে ছিল না। চিকেনের ব্যাপারটা হচ্ছে যে ভারতবর্ষে কিন্তু চিকেনের উদ্ভব। জৈনরা এসে প্রথম যে কোনো প্রাণী বা যে কোনো জীবের প্রতি অত্যাচার করা যাবে না খাবার জন্যে এমনি একটা কনসেপ্ট চালু করলেন। গুড় কথাটা কিন্তু এসছে গৌড় থেকে, মানে বাংলা। অষ্টম শতাব্দী নাগাদ কিন্তু বাংলার খাওয়া দাওয়ার একটা প্রসেস তৈরি হয়ে গেছে, যেটা আমরা মনসামঙ্গলে পাই। মুগলাই খাবার কথাটা ভুল। এদের সময় যেটা হলো সেটা হচ্ছে বিভিন্ন খাবার এক হলো। আলুটা কিন্তু সারা পৃথিবীতে আলুটাকে স্টেপল হিসেবে খাওয়া হয়, ভাত, রুটি অথবা আলু। আমাদের দেশে এসে আলুটা প্রথমে সবজি হয়ে গেল। সকালে 4.5 কিলো ঘি লাগতো, বিকেলে 4.5 কিলো ঘি লাগতো ওই 6টা পরোটা বানাতে। উনি বললেন যে আপনার মন্ত্রী আমাকে বলেছেন কম ঘিতে বানাতে। মন্ত্রীকে ডেকে একটা চড় মেরেছে। কাল থেকে যেন আবার পুনর্বহাল হলো 9 কিলো ঘিতে 12টা পরোটা। শখ বড়ি চিজ। আজকে আমি উল্টো দিকে বসে আছি, তার কারণ হলো ওই সিটটায় প্রচণ্ড এসির হাওয়া লাগে, ওই জন্য আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। ওই জন্য প্রেমাজিসকে আমি ওই জায়গায় পাঠিয়ে দিয়েছি। প্রেমাজিসের প্রচণ্ড গরম লাগছিল। তো ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা একই থাকবে, শুধু আমাদের জায়গার একটু পরিবর্তন হচ্ছে, তো সেটার জন্য ডিসওরিয়েন্টেড হবেন না। আজকের বইটা ইজ ভেরি ইন্টারেস্টিং। এটা হলো প্রথম কথা হলো প্রেমাশিসকে দেখুন। প্রেমাশিস ইজ হ্যাভিং বিরিয়ানি। হ্যাঁ, তো এবার বিরিয়ানি, একটা পডকাস্টের মধ্যে বিরিয়ানি কেন খাচ্ছে সেটা জানতে ইচ্ছে হলে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই বইটা বোধহয় দেখতে পাচ্ছেন। সো বইটার নাম হলো ফিস্টস অ্যান্ড ফাস্টস, দ্য হিস্ট্রি অফ ফুড ইন ইন্ডিয়া, কলিন টেলর সেন এনার লেখা। এবং এই বইটা অ্যাকচুয়ালি যেটা নিয়ে সেটা তো বুঝতেই পারছেন, পরিষ্কার বলাই আছে যে ভারতবর্ষের খাবারের ইতিহাস। অনেক রকম ইতিহাস নিয়ে অনেক কিছু নিয়েই কথা বলে ফেললাম এই পডকাস্টে আপাতত এই কিছুদিনের মধ্যে। এটা হলো এমন একটা বিষয় যেটা হলো, মানে আমি কি বলবো, খাবারের ব্যাপারে বাঙালি এবং ভারতীয়দের একটা আলাদা ব্যাপার তো আছেই। তো সুতরাং এটা উইল বি ভেরি ভেরি ইন্টারেস্টিং, এই নিয়ে কোনো বক্তব্যই নেই। সো আজকে এই বইটার মধ্যে যেটা আছে এবং আমি যতটুকু বইটার ব্যাপারে বুঝতে পেরেছি বা জানতে পেরেছি প্রেমাজের সঙ্গে আড্ডা মারার সুবাদে, আমার নিজের পড়া হয়নি এখন অবধি, হয়তো এই পডকাস্টের পরেই পড়বো, সেটা হলো আমাদের ভারতবর্ষের ফুড হ্যাবিটস কী করে বদলেছে এবং তার উপর তার মধ্যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কতটা, সোশিওলজিক্যাল ইনফ্লুয়েন্স কতটা, কি কি কারণে কি কি সময় ফুড হ্যাবিট বদলেছে, এবং এই হিস্ট্রিটা, এই লিনিয়েজটা খুঁজলে, মানে ওই যে বিরিয়ানিটা খাচ্ছে সে বিরিয়ানির হিস্ট্রিটা। প্রথম কথা হচ্ছে এটা কলকাতার চিকেন বিরিয়ানি। আমি সবসময় বলি যে আলেকজান্ডার যদি এই বিরিয়ানিটা খেতেন তাহলে ভারতের ইতিহাসটা অন্যরকম হতো। সো অ্যাকচুয়ালি একটা প্লেটের মধ্যে ইতিহাস নিয়ে বসে আছে প্রেমাশিস এবং খাচ্ছে সেটাই। তো আমরা এইটা নিয়ে আলোচনা শুরু করব। আজকের আড্ডার বিষয় হলো দ্য হিস্ট্রি অফ ফুড ইন ইন্ডিয়া। তো বিরিয়ানিতেই শুরু করি। বিরিয়ানিতেই শেষ। কেন বললাম আলেকজান্ডার যদি খেতেন? আলেকজান্ডাররা যখন এসছিলেন, মানে এই 350 বা 300 BC এরকম একটা সময়, তখন প্রথমত ওরা সবচেয়ে বেশি আশ্চর্য হচ্ছে যে ভারতবর্ষে সাদা সাদা একটা জিনিস খাওয়া হয় যেটাকে ওরাইজন বলা হয়, মানে চাল। তো এটা ওরা জানতেন না। তার থেকেও বড় কথা, আলেকজান্ডার আক্রমণ করে ভারতবর্ষ থেকে যে পিছিয়ে চলে গেলেন পরে, তার একটা বড় কারণ হচ্ছে তার সৈন্যদের পেট খারাপ হয়েছে। ভারতবর্ষের আবহাওয়ার সাথে মানিয়ে তারা একেবারেই চলতে পারেনি। আলেকজান্ডারেরও সম্ভবত একটা পেটের বিরাট ব্যামো হয়েছিল, যে কারণে তার কিছুদিনের মধ্যে উনি মারাও যান। অনেকে বলেন যে ভারতবর্ষ থেকে যে পেটের ব্যামো উনি নিয়ে এসেছিলেন সেটার কারণেই মারা যান। অন্যান্য অনেক থিওরি আছে, কিন্তু এটাও একটা। তবে ওনার প্রায় হাজার হাজার সৈন্য যে পেটের অসুখে মারা গেছেন এটা নিয়ে কোনো দ্বিমত নেই। তো এবার ভারতীয়রা কিভাবে সেটা ম্যানেজ করতো, তার কারণ হচ্ছে, প্রথম এবং প্রধান কারণ হচ্ছে ভারতীয়রা মশলা খেত, যেটা আলেকজান্ডাররা খেতেন না। তো এই যে আমাদের বিরিয়ানি আমরা খাচ্ছি, এর মধ্যে কত রকম মশলা আছে। জিরা, যেটা ধর ওয়েস্ট এশিয়া থেকে এসছে, তারপর জিরা, ধনিয়া, এলাচ,
গরম মশলা, গরম লবঙ্গ, মশলার সমস্ত স্টার কিছু, অ্যানিস, হ্যাঁ, ওই সমস্ত, জয়িত্রী, জায়ফল। জায়ফল, এগুলো সমস্ত। তো সেই একটা ইতিহাস আছে। আচ্ছা, ঘি খুব ইম্পর্টেন্ট। ভারতবর্ষে প্রথম থেকেই ঘি খাওয়া হয়, হুম মানে প্রথম মানে বৈদিক সময় থেকে একটা ঘি খাওয়া হয়। সেই ঘিটা আমাদের পেটকে, ভারতীয়দের পেটকে ঠিকঠাক রাখতে সাহায্য করেছে। এটা একটা ইতিহাস বৈদিক সময়ের। যেই ঘি আমরা আবার পুজোতেই ইউজ করে কিন্তু হিন্দুরা। যজ্ঞে আহুতি দেওয়ার জন্য। হ্যাঁ, হ্যাঁ, সেই ঘি আবার এখানে আসছে। দই ইউজ হয় বিরিয়ানিতে। সেটা চাল জিনিসটা চায়নার, তো সেটা ভারতে এসে পৌঁছলো কি করে? তার মানে একটা ট্রেড রুট ছিল, ব্যবসার একটা রুট ছিল, সেটা দিয়ে ভারতবর্ষে এসছে। চিনি ব্যবহার হয়েছে এখানে। চিনি প্রথমে ভারতে উৎপন্ন হয়। যখন আলেকজান্ডাররা এসে পৌঁছন তখন তারা দেখেন যে সাদা সাদা একটা মিষ্টি মিষ্টি কি যেন এরা খাচ্ছে, যেটা ফিগের থেকেও বেশি মিষ্টি। তো তখনই ভারতবর্ষে চিনি তৈরি হতো। চিনি ভারতের ইতিহাসের সাথে সাথে এগিয়েছে বিরিয়ানির ইতিহাস। সেই সময়ে মাংস দানা বলে একটা জিনিস খাওয়া হতো। এটা হচ্ছে মাংস এবং ভাত একসাথে, চাল একসাথে রান্না করে। এরপর এলো একটা ফর্ম অফ বিরিয়ানি হবে, একটা ফর্ম অফ বিরিয়ানি। চরক সংহিতাতেও লেখা রয়েছে এই যে চাল, মাংস, ঘি, দই, জিরে এবং অন্য মশলা, এগুলো। এবার চায়না থেকে ট্রেড রুট, চাল যেমন এসছে তেমনি চায়না থেকে আবার যখন ওরা আসছে সিল্ক নিয়ে বা অন্য কিছু নিয়ে, সে সময় দেখা যাচ্ছে যে শ্রীলঙ্কা থেকে দারচিনি উঠিয়ে নিয়ে এসছে তারা। গুপ্তা পিরিয়ডের কথা বলছি। লবঙ্গ, তারপর যেটাতে জায়ত্রী, জায়ফল, এগুলো তারা আবার ইন্দোনেশিয়া থেকে নিয়ে এসছে। তো গুপ্তা পিরিয়ডের ইতিহাসের একটা আমরা পরিচয় পাচ্ছি। তারও অনেক পরে যখন মুঘলরা এসছে। আচ্ছা, চিকেনের ব্যাপারটা হচ্ছে যে ভারতবর্ষে কিন্তু চিকেনের উদ্ভব। ভারতবর্ষে চিকেন খাওয়া হতো প্রথমত, আর সারা বিশ্ব জানতো না চিকেনের ব্যাপারে। রাইট। কিন্তু একটা সময় ভারতবর্ষে যখন বেশিরভাগ জনগোষ্ঠী ভেজিটেরিয়ান হয়ে যায় তখন আর এই জিনিসটা হারিয়ে যায়। কিন্তু এই ভারতবর্ষ থেকে চিকেন গিয়ে ইউরোপ হয়ে আবার ফিরে আসে ব্রিটিশ এবং পর্তুগিজদের হাত ধরে। তো এই চিকেন, ডিমটা ব্রিটিশদের হাত ধরে এসছে, ডিমটা আসেনি তার আগে। আলু এসছে পর্তুগিজদের হাত ধরে। অর্থাৎ পর্তুগিজরা এবং ব্রিটিশরা তারপরে যদি না আসতো তাহলে আমাদের বিরিয়ানিতে আলু আর ডিম হয় না। রান্নার যে প্রসেস, দমপুক্ত বিরিয়ানি তো এখন আমরা খাই, সেটা এসছে ওই যখন ইসলামিক ইনভেশন হয়েছে, যখন মুসলিমরা এদেশে রাজত্ব করেছে তখন তাদের ওখান থেকে এসছে দমপুক্ত স্টাইল। তো মোটামুটি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আমাদের ইন্ডিয়ার যেটা, সেটা খেলে পরে পুরো একটা ইন্ডিয়ান হিস্ট্রি ট্যুর হয়। তো আমরা একটা ঝলক পেলাম। তো আমরা এবার একটুখানি ডিটেলে ঢুকবো যে এটা আমরা শুরু কিভাবে করব। আচ্ছা, এটা রাখার উপায়, আচ্ছা দাঁড়া, এটা একটু নিয়ে জানা, কেউ একটা নিয়ে রাখ সাইডে। এটা শেষ করার পরে বাকিটা খাও, ঢেকে রাখিস। বাকিটা কিন্তু খাবে ও শেষ করার পরে। কলকাতার চিকেন বিরিয়ানি ওইভাবে ফেলে দেওয়া যায় না, নষ্ট করা যায় না। ভারতের ইতিহাসকে চর্বিত চর্বণ না করলে পরে ব্যাপারটা ঠিক হচ্ছে না। তো চলো তাহলে আমরা বইটার মধ্যে ঢুকি একটু। বইটাতে আমরা ঢুকি। হ্যাঁ, বইটা কি নিয়ে এবং কিভাবে বইটা কিরকম ভাবে ক্রোনোলজিক্যালি গেছে সেটা নিয়ে যদি একটুখানি বলিস প্রথমে, তারপর আমরা ওটাতে ডিটেলে ঢুকি। বইটা মূলত ইন্ডিয়ান ফুড হিস্ট্রি যেটা লেখা আছে সেটাই, যে ধীরে ধীরে একদম প্রথম থেকে যে ভারতের নিজস্ব শস্য কী ছিল, হরপ্পা সভ্যতার সময় কি খাওয়া হতো, তারপরে বৈদিক যুগ যখন এলো তখন কিভাবে ভারতের খাওয়া দাওয়া চেঞ্জ হয়েছে। ভারতীয়রা প্রথমত যারা মাংসাশী বলতে মাংস ভক্ষণকারী ছিল, সেখানে জৈন এবং বুদ্ধিস্ট ইনফ্লুয়েন্সের পরে কি করে ভেজিটেরিয়ানিজম এলো, তারপর গুপ্তা পিরিয়ডে চেঞ্জ। এবং ভারতবর্ষে খাওয়া দাওয়াটা খুব ইম্পর্টেন্ট কিন্তু আয়ুর্বেদের দিক থেকেও। আয়ুর্বেদে খাওয়া দাওয়া নিয়ে একটা লেখা রয়েছে বড় সড়ো। তারপর যখন মুসলিম পিরিয়ড এলো, ইসলামিক পিরিয়ড, মানে এই 1100 খ্রিস্টাব্দ থেকে তারপরে মুঘল পিরিয়ড, সেই সময়কার একটা ইতিহাস। খাবার দাবারের চেঞ্জ, নতুন নতুন জিনিস আসছে। লখনৌ একটা ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়, যেটা নিয়ে আমরা খুব ইন্টারেস্টিং কথাবার্তা বলবো। খাবার নিয়ে কি সাংঘাতিক একটা মাতামাতি আর কি। তারপরে এসে দাঁড়ালো পর্তুগিজদের হাত ধরে অনেকগুলো জিনিস আমাদের দেশে এসে পৌঁছয়, যেমন আলু বললাম, তেমনি পেঁপে, শুকনো লঙ্কা, এগুলো সমস্ত এসে পৌঁছলো। এবং শেষে ব্রিটিশ।
তো খাবার দাবার আমাদের এখানেও যেমন ওদের খাবার এলো, তেমনি আমাদের এখান থেকে অনেক খাবার বাইরে গেল। এই করে যে ভারতীয় খাবার দাবারের ইতিহাসটা নিয়ে মূলত আলোচনাটা আর কি। বেশ, তাহলে আমরা একটুখানি শুরু করি প্রথম থেকে শুরু করব। মানে হরপ্পা টরপ্পার সময় থেকে শুরু যদি করা যায়, হরপ্পার সময় কিন্তু এগ্রিকালচার হচ্ছে ভালো রকমই, সেরকম নিদর্শন পাওয়া গেছে। তবে গমটা মূলত খাওয়া হতো না, গমের কোনো উল্লেখ নেই, পেঁয়াজের কোনো উল্লেখ নেই। পেঁয়াজটা আরও মানে আফগানিস্তানের থেকে আরও ওদিক থেকে এসছে পরে। কিন্তু তাছাড়া মূলত খাওয়া দাওয়াটা হতো ডাল, বিভিন্ন রকমের ডাল এবং মিলেটস, মানে যেগুলো এখন আবার পপুলার হয়েছে, এই জোয়ার, বাজরা, রাগি, এই জাতীয় খাবার দাবারই বেশি হতো। প্লাস বিভিন্ন বন্য জন্তু, জানোয়ার, তার মধ্যে চিকেন একটা, তাছাড়া হরিণ, এই সমস্ত খাওয়া দাওয়া হতো। এবং এই ব্যাপারটা ওই বৈদিক যুগ অবধি কিন্তু এই সমস্ত খাওয়া দাওয়ার একটা চল ছিল। এই সমস্ত রকম খাওয়া দাওয়াই চলছে বৈদিক যুগে, আমরা এটা দেখছি। কিন্তু বৈদিক যুগে একটা চেঞ্জ হলো, সেটা হচ্ছে খাবার দাবারের সাথে আমরা ভগবানকে মেলানো শুরু হলো। আচ্ছা, যেমন ধর খাবার দাবার উৎসর্গ করা হচ্ছে ভগবানকে, যেটা এখনও আমরা দেখি। তো এখনও হিন্দু পুজোয় যে জিনিসগুলো উৎসর্গ করা হয় সেটা বৈদিক যুগে উৎসর্গ করা হতো। তার মানে সেই সময় বৈদিক যুগেগুলো খাওয়া হতো। আমি যেটা খাচ্ছি না সেটা আর ভগবানকে উৎসর্গ করে কেউ? না, অবশ্যই না। হ্যাঁ, সেটা তো একটা বেসিক ব্যাপার। হ্যাঁ, তো যজ্ঞ হতো, তো বৈদিক যুগে যজ্ঞ হতো। যজ্ঞের মধ্যে আমরা দেখছি যে 3 রকমের যজ্ঞ হচ্ছে। একটা হচ্ছে, বা 3 রকমভাবে পুজো করা হচ্ছে। একটা হচ্ছে খাবার দাবার দেওয়া হচ্ছে বিভিন্ন, এবং যজ্ঞে কি ওই দধি, দুগ্ধ, ঘৃত, মধু, তার মানে এগুলো সমস্ত খাওয়া হয় সেই সময়। আর উৎসর্গ করা হচ্ছে তোর বলি, যেসব জিনিস বলি দেওয়া হতো সেই সমস্ত জিনিস খাওয়াও হতো অবশ্যই। হ্যাঁ, সেগুলো ছিল। প্লাস সোমযজ্ঞ হতো। সোমরসের একটা বড় আমরা নিদর্শন পাই বেদে, কিন্তু 114টার মতো শ্লোক আছে শুধু সোমরস নিয়ে। এই একটা খাবার হারিয়ে গেছে আমাদের এখান থেকে। কারণ সোমরসকে অনেকেই ভাবে ভুল করে মদ ভেবে বা সুরা ভেবে। সুরা আর সোমরস দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। সোমরসটা ইনটক্সিকেটিং একটা ড্রিঙ্ক, কিন্তু ওটা মানে আধ্যাত্মিক উন্নতি হবে, আপলিফমেন্টের মতন। অনেকে লিখেছেন যে মানে আমি উঠছি এরকম একটা মনে হয়। কিন্তু যে সোমরসটা যে কি জিনিস সেটা এখনো আমরা জানি না। অনেকে অনেক রকম বলেন, ভাং নয়, এটুকু মোটামুটি আমরা জানি। তবে সোমলতা বলে এক ধরনের জিনিস পাওয়া যায় হিমালয়ের ওদিকে, ওটাও হতে পারে। অথবা জোরাস্ট্রিয়ানরা এক ধরনের জিনিস ইউজ করেন, সেটা হতে পারে। তবে মূলত একটা হলুদ রঙের একটা ডাঁটালা হিমালয়ের দিকে পাওয়া যেত, সেমনি একটা জিনিস, সেটা মহিলারা কালেক্ট করে ওটাকে রেখে দিতেন, স্টোর করে রাখতেন, এবং তারপরে বিভিন্ন সময় এটাকে খাওয়া হতো। ওই বিভিন্ন কিছুর সাথে মিলিয়ে, দুধ বা দইয়ের সাথে মিলিয়ে এটাকে খাওয়া হতো। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, যে গৌর মানে বৈদিক সময়টা কিন্তু খুব গো প্রধান হয়ে গেল, ডোমেস্টিকেট করা শুরু হলো। তো তাই দই, দুধ, ঘি এগুলো খুব ইম্পর্টেন্ট। গরুকে আলাদা করে কিন্তু মানে মোষ বলি হয়েছে, মোষ বলি যেটা এখনো হয়, গরু বলি দেওয়া হতো না কখনো। গোমাংস ভক্ষণ করার নিদর্শন আছে থাকলেও ডোমেস্টিকেটেড অ্যানিমালস যেগুলোকে গৃহপালিত, সেগুলোকে মেরে খাওয়ার বন্দোবস্ত খুব একটা ছিল না। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে দুধটা, বৈদিক ধর্মটা বৈদিক যুগে এটা যেহেতু নর্থ ইন্ডিয়া, ইস্ট ইন্ডিয়াতেই বেশি প্রভাবশালী ছিল, সাউথ ইন্ডিয়াতে কিন্তু দুধ খাওয়ার তেমনি কোনো প্রচলন ছিল না তখনও। সে কারণে 70% সাউথ ইন্ডিয়ানস আর ল্যাকটোজ ইনটলারেন্ট। মানে অভ্যাসটাই তৈরি হয়নি। ল্যাকটোজ ইনটলারেন্ট মানে দুধ একটা সময়ের পরে দুধ খাওয়াটা জন্যে, দুধকে হজম করার জন্য যে জিনিসগুলো লাগে পেটে, সেগুলো কিন্তু কোনো প্রাণীরই থাকে না। যখন স্তন্যপান বন্ধ করে দেয় তারপরে আর দুধ খাবে না, সে ল্যাকটোজটাকে আর সে হজম করতে পারবে না। এটাই নিয়ম, মানুষের ক্ষেত্রেও তাই হয়। কিন্তু যেই কমিউনিটি পৃথিবীতে দুধটা খেয়েই গেছে তারপরে, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে ওই জিনটা আর ডিঅ্যাক্টিভেট না হয়, ওটা অ্যাক্টিভেটই থেকে যায়। কাজে ল্যাকটোজ ইনটলারেন্ট যারা আছেন তারা ওটাকে অসুখ ভাববেন না, ওটাই মানুষের সাধারণ স্বাভাবিক ব্যাপার। বরং ল্যাকটোজকে মানে দুধকে হজম করাটাই হচ্ছে একটা মানুষের পক্ষে অস্বাভাবিক জিনিস, আনন্যাচারাল জিনিস। তো যা হোক, যেহেতু ইউরোপে, যেমন ইউরোপের লোকরা ল্যাকটোজ ইনটলারেন্ট কম হয়, যেহেতু ইউরোপে দুধ খাওয়ার প্রচলন ছিল।
কিন্তু আফ্রিকাতে বা আমাদের এখানে সাউথ ইন্ডিয়াতে বা অন্যান্য অনেক জায়গায় ল্যাটিন আমেরিকাতে যেখানে দুধ খাবার প্রচলন ছিল না, সেখানে ল্যাকটোজ ইনটলারেন্স বেশি। সাউথ ইন্ডিয়াতে যেমন ল্যাকটোজ ইনটলারেন্স বেশি। তো এই আর কি, হলুদ ব্যবহার, হলুদের মানে হলদি যেটাকে বলি আর কি, সেটার ব্যবহার, গোলমরিচের ব্যবহার, লং পিপলির ব্যবহার, এই সমস্ত ছিল। তো তার রেফারেন্স পাওয়া গেছে, মানে তার রেফারেন্স পাওয়া গেছে এবং বিভিন্ন রকমের মাংসও খাওয়া হতো, এটারও রেফারেন্স কিন্তু পাওয়া গেছে। বেশ, এবার বৈদিক যুগ মানে তো সেটা একটা আনরেকর্ডেড অলমোস্ট জায়গা, বাট হ্যাঁ ওই বেদ এবং তার সঙ্গে আরও বিভিন্ন জিনিসের রেফারেন্স দিয়ে আমরা একটা ট্র্যাক ব্যাক করতে পারি আর কি, এরকমই ট্র্যাক ব্যাক পাওয়া গেছে। হ্যাঁ, আর্কিওলজিক্যাল এভিডেন্স এই জন্য নেই কারণ সে সময় বেশিরভাগ বাড়ি ফাড়ি তৈরি হতো বাঁশ বা কাঠ দিয়ে, ঠিক, যেগুলো ভেঙে চুরে গেছে, কাজেই কোনো আর্কিওলজিক্যাল এভিডেন্স সেইভাবে নেই। হরপ্পার যেমন আছে, যেখানে যেহেতু স্টোন দিয়ে তৈরি হতো তখন বা ইট দিয়ে তৈরি হতো বলে, বৈদিক যুগে সেটা আর ছিল না। তবে বেদটাকে যদি আমরা মেনে নিই বা সেই সময়কার, এবং বেদে, হ্যাঁ বেদে এই রেফারেন্সগুলো আছে। যেমন ধর ভেড়া, হরিণ খাওয়ার খুব প্রচলন ছিল, মাছ, কচ্ছপ, এগুলো খাওয়ার প্রচলন কিন্তু ছিল। হ্যাঁ, এবং সেই খাওয়াগুলোকে বেশিরভাগই ঝলসে খাওয়ার প্রচলন ছিল নাকি? ঝলসে খাওয়ার, এবং ঝলসে খাওয়া বলতে আমি বলছি যে সেদ্ধ করে খাওয়ার, এটা কিন্তু বহুদিন যাবৎ ভারতবর্ষে ছিল না। মানে হিউয়েন সাং, যিনি অনেক পরে এসছেন ভারতবর্ষে, 600 AD সম্ভবত, তিনিও বলছেন যে স্টিম করে খাওয়ার কোনো ভারতবর্ষে আমি দেখছি না, সব কিছুই একটু ঝলসে খাওয়ার ব্যবস্থা। স্টিমিং এর কনসেপ্ট খুব একটা নেই। তার মানে তখন আগুনটাকে দিয়ে মানে ব্যাপারটাকে মনে হতো বোধহয় মানুষের ডিসইনফেক্ট বা খাওয়ার যোগ্য হয়ে যায় ওইটা করলে, তো সেইটাই করতে হয়, সেটাই চলতো। বেশ, এটা গেল বৈদিক যুগের কথা। এবার বৈদিক যুগ থেকে আমরা এগোলাম কি করে, আমরা তারপর নেক্সট কি স্টেপ নিলাম? নেক্সট ধর আমরা মৌর্য সাম্রাজ্যের সময় যদি আসি, এই আলেকজান্ডারের সময়, মানে মাঝখানে অনেক কিছু হয়ে থাকতে পারে, আমাদের কাছে কোনো যেহেতু ইতিহাস নেই, কাজে আমাদের যেগুলো লেখা হয়েছে সেগুলোর উপরে আমাদের ভরসা করতে হচ্ছে। তো হ্যাঁ, ওই এদের সময় আমাদের মেগাস্থেনিস যখন লিখছেন বা এমনি সেই সময়টাতেই আমাদের আসতে হবে। আচ্ছা, এর মাঝখানে আরেকটা ঘটনা ঘটেছে, এর মাঝখানে জৈনরা এসে গেছে, জৈন তীর্থঙ্কররা এসছেন। এরা এসে মানে জৈনদের বেসিক কনসেপ্ট, বুদ্ধিজমও এসছে। হ্যাঁ, বুদ্ধিজম এসছে। জৈন এবং বুদ্ধিজমের একটা বড় প্রভাব পড়েছে ভারতবর্ষের খাওয়া দাওয়ার উপরে। তার আগে অবধি যারা সেই অর্থে সনাতন বৈদিক ধর্মীয় লোক, তারা মাংস টাংস খাচ্ছে সব কিছু। জৈনরা এসে প্রথম যে কোনো প্রাণী বা যে কোনো জীবের প্রতি অত্যাচার করা যাবে না খাবার জন্যে, এমনি একটা কনসেপ্ট চালু করলেন, করে তারা অনেক কিছু খাবার থেকে বাদ দিয়ে দিলেন, যেটা এখনও আমরা জৈন ফুড বলি। জৈন ফুডের মধ্যে যেমন ধর তোর মাংস, মাছ, এগুলো সমস্ত বাদ হয়ে গেল, মাংস, মাছ, ডিম, এগুলো সমস্ত বাদ। ডিম খাওয়া হতোই না তেমনি করে, বা মাংস, মাছ বাদ হয়ে গেল। অ্যালকোহল বাদ হলো, অ্যালকোহল খাওয়ার একটা পুরনো আমাদের কিন্তু রীতি, মানে রীতিমতো একটা লিগেসি আছে, আমরা আসতে পারি সেখানে। সোমরস নয়, শুধু মদিরার ওপরে। হ্যাঁ, কিন্তু অ্যালকোহল খাওয়া বন্ধ করলেন কারণ অ্যালকোহলের খেয়ে মানুষ হিংস্র হয়ে যেতে পারে। তো জৈনরা এটা বাদ দিলেন। মাটির নিচে যে সমস্ত ফসল ফলে, আলু, গাজর, মূলো, এগুলো খাওয়া বাদ হলো, যে ওগুলো যখন ওঠানো হবে তখন তো একটা হিংস্র প্রসেস প্রথমত, দ্বিতীয়ত মাটির যে সমস্ত জীবজন্তু আছে, কীটপতঙ্গ, তারা মারা যাবে, কাজে এগুলো বাদ। মধু খাওয়া বাদ, কারণ মধু মৌমাছিদের উপর অত্যাচার করতে হবে। যে সমস্ত ফলে প্রচুর বীজ আছে সে সমস্ত ফল খাওয়া বাদ, কারণ ওই বীজগুলো দিয়ে তো উদ্ভিদ মানে গাছ টাছ হবে, এসব হবে। তো এরকম বহু কিছু, সবই বাদ আর কি, সবই বাদ। হ্যাঁ, সবই বাদ। তারপর কপিও বাদ, ফুলকপি, বাঁধাকপিও বাদ। কেন? এটার কারণটা কি? কারণ ফুলকপি, বাঁধাকপি হচ্ছে তোর কীটরা খায়। তো ফুলকপি, বাঁধাকপি তুমি যদি খেয়ে নাও তাহলে কীটদের অসুবিধা হবে। ওকে, সবই তো বাদ হয়ে গেল। খাওয়ারটা থাকলো কি? গ্রেনস। আচ্ছা, গ্রেনস খাও তুমি, হিং খাও, কারণ হিংটা গাছের থেকে এক্সট্রা বেরোচ্ছে, মশলা টশলা যেগুলো আছে সেগুলো সমস্ত বেরোচ্ছে, ওগুলো খাওয়া। ডেয়ারি প্রোডাক্টস খাও। জৈন ফুড এমনি খেতে খুব একটা খারাপ নয়, ওইটুকুর মধ্যে করে তারা বেশ অনেক সুন্দর সুন্দর খাবার তৈরি করে।
তো জৈন একটা ইনফ্লুয়েন্স, আর একটা হচ্ছে বুদ্ধিস্ট ইনফ্লুয়েন্স। বুদ্ধিস্টরা সেভাবে মানে নিরামিষ ভোজনের পক্ষে খুব একটা কিছু বলেননি, কিন্তু ইন্ডালজেন্স অন ফুড, ইন্ডালজেন্স অন এনিথিং, কোনো কিছুকেই একেবারে মেতে যেও না, কোনো কিছু খাবার দাবারেও মেতে যেও না, যেহেতু যেটা না খেলেই নয়, তোমার জীবন বেঁচে থাকার ধারণের জন্য, জন্য, বেঁচে থাকার জন্য খেতে হবে, খেয়ে নাও। তো সেই একটা প্রভাব পড়ে বুদ্ধিস্টরাও খুব একটা খাবার নিয়ে খুব একটা শান্ত খাবার দাবারের দিকে চলে গেলেন। সেটার একটা ইনফ্লুয়েন্স পরে পড়লো আমাদের বৈদিক ধর্মের লোকজনের উপরে বা হিন্দু ধর্মের লোকজনের উপরে, তারাও ধীরে ধীরে ভেজিটেরিয়ান হচ্ছেন। তার আগে কিন্তু ভেজিটেরিয়ান তারা হচ্ছেন না। তাহলে কি এখানে একটা ছোট্ট জিনিস আমার মনে হলো, জাস্ট একটা যে যেহেতু জৈন একটা ধর্ম, একটা ওয়ে অফ লাইফ, বুদ্ধ একটা ধর্ম, একটা ওয়ে অফ লাইফ, মানে তোর কি মনে হয় যে খাবারের সঙ্গে ধর্মের বা রিলিজিয়নের একটা কানেকশন হলো? একদমই হলো। যেহেতু আমরা মানে হিন্দুরা পুজো করার সময় খাবার দাবার ভগবানকে দিচ্ছে, গিভ অ্যান্ড টেক। আমরা বোধহয় সেপিয়েন্সের আলোচনার সময় বোধহয় বললাম এটা, যে এগ্রিকালচার সিভিলাইজেশনে, কৃষি সভ্যতার একটা সময়ে এসে ভগবানের সাথে এই গিভ অ্যান্ড টেকটা শুরু হলো। তো বৈদিক ধর্মের দর্শনটাকে যদি আমরা আলাদা করে দিই, তাহলেও কিন্তু যজ্ঞের জায়গাটাতে ভগবানকে একটা কিছু দিয়ে তুষ্ট করতে হবে, খাবার দাবার দিয়ে, তাহলে সে আমাদের জন্য কিছু করবে। তো এবার ভগবানকে দেয়া হচ্ছে এক জায়গায়, একটা ধর্মে বলি টলি দিয়ে উৎসর্গ করে ফেলা হচ্ছে, আরেকটা জায়গায় সেই ভগবানকে পাওয়ার জন্য একদম বলা হচ্ছে যে এসব কিছু খাওয়া যাবে না। তো অবভিয়াসলি ইনফ্লুয়েন্স হবে। একটা সময় তো বৌদ্ধ ধর্মের, জৈন ধর্মের খুব বেশি ইনফ্লুয়েন্স ছিল ভারতবর্ষের ইতিহাসে, কাজে ধীরে ধীরে তারা কিন্তু এই ভেজিটেরিয়ানিজমটা এলো ভারতবর্ষে। এবং কোথাও একটা বোধহয় হিন্দুদের মনে হলো যে যদি এই খাবারটা সাত্ত্বিক খাবার, এবং তাতে বোধহয় আমি একটু বেশি ধর্মের কাছাকাছি থাকবো এইসব খাবার বাদ দিলে, যেহেতু অন্যান্য কমিউনিটিরাও সেরকম করছে। হ্যাঁ, এটা আবার বিতর্কিত কথা, তো আজকের দিনে এটা বলা খুব মুশকিল, কিন্তু হয়তো এটা একটা অপশন, মানে একটা ভাবনা হলেও হতে পারে, আমরা জানি না। মানে বেদে কিন্তু রয়েছে যে মানে বেদ এবং সেই সময়কার লিটারেচারে এটা রয়েছে যে মানে বৈদিক ধর্মের লোকজন এসব খেত টেত, মাছ মাংস রীতিমতন খাওয়া হতো। এটা নিয়ে কোনো দ্বিমত থাকার কথা নয়। হ্যাঁ, ভেজিটেরিয়ানিজমটা পরেই এসছে। ইনফ্যাক্ট আমাদের আয়ুর্বেদেও রয়েছে। এই যে মাংসদানার কথা বললাম আমরা একটু আগে, বিরিয়ানি নিয়ে কথা বলতে গিয়ে, যে কোনো মিট এবং তার সাথে চাল, ঘি, দই, বিভিন্ন রকম স্পাইসেস মিশিয়ে একটা রান্না করা, এটা চরক সংহিতাতেও রয়েছে। তার মানে এটা একটা কাইন্ড অফ বিরিয়ানি সেই সময় ছিল। এটা একটা হোলসাম ফুড বলে তাদের চরক সংহিতাতে বলা হয়েছে। যদি কেউ নাই খায় তাহলে আর চরক সংহিতাতে কেন বলবে এই কথাটা? পানিনির অষ্টাধ্যায়ীতেও রয়েছে যে ভারতবর্ষে কিন্তু মাংস খাওয়া হচ্ছে, রাইট, যেটা 4th সেঞ্চুরিতে লেখা। অর্থশাস্ত্র চাণক্য লিখেছেন, সেখানেও উনি লিখেছেন এই কথাটা। এবার এগুলো খুব ইম্পর্ট্যান্ট, যে সেই সময় শুধু খাওয়ারই নয়, ফুড ইন্সপেক্টর ছিল, মানে অর্থশাস্ত্রের লেখা ছিল যে ফুড ইন্সপেক্টর, সে কোয়ালিটি, ওয়েট এগুলো সমস্ত দেখবে খাবারের। হ্যাঁ, এই সমস্ত ব্যাপার ছিল, এবং কে কতটা খেতে পারবে, কতটা বেশি খাওয়া যাবে না, রেশনিংয়ের কনসেপ্ট ছিল। তারপর একটা জিনিস ছিল মাংস খাওয়া নিয়ে, সেটা হচ্ছে যে গৃহপালিত জন্তুদেরকে খাওয়াটার চল ছিল না, কিন্তু শিকারের যারা বনে জঙ্গলে রয়েছে তাদেরকে খাওয়া যাবে। সেটাও একটা পরিমাণ মতো, মানে একটা পরিবার কতটুকু শিকার করতে পারবে, তার বেশি শিকার করা উচিত নয়, এ সমস্ত জিনিসপত্র রয়েছে আমাদের অর্থশাস্ত্র। তার মানে একটা ইকোসিস্টেম মেনটেন করার একটা ইন্সপেকশন সেই সময় মানে ছিল। এক্স্যাক্টলি একটা ইকোসিস্টেম মেনটেন করার ব্যাপার ছিল সেই সময়। বেশ, এবার এইটা তার মানে বুঝলাম, এটা মোটামুটি তুই যেই সময়ের কথা বলছিস সেই সময়টা হলো বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, এবং তারপরে 300 BC, হ্যাঁ 350 BC অবধি ধর মৌর্য সাম্রাজ্যের সময় অবধি আমরা বলতে পারি। মেগাস্থেনিসের লেখাতেও এই ধরনের, মেগাস্থেনিসের লেখাতে কখনোই বা থিওফ্রেস্টাসের লেখাতে কখনোই এরকম পাওয়া যায়নি যে ভারতবর্ষের লোকরা মূলত ভেজিটেরিয়ান। কিন্তু ভেজিটেরিয়ানিজম একটা পয়েন্টে এলো, এবং সেটা যে কারণেই হোক সেই কারণে মানে ওই সময়ের পরেই এলো। এই গুপ্ত সাম্রাজ্যের পর, যেটা মোটামুটি 300 AD অবধি চলেছে, সেই সময় থেকে আমরা দেখি ভেজিটেরিয়ানিজম এসে গেছে। কারণ ফাহিয়েন যখন লিখছেন 350 খ্রিস্টাব্দে, তখন উনি লিখছেন যে ভারতবর্ষে বেশিরভাগ লোক হচ্ছে ভেজিটেরিয়ান।
আচ্ছা, তার মানে ততদিনে ব্যাপারটা ট্রান্সফরমেশন ঘটে গেছে। হ্যাঁ, কারণ তার আগে ওই অভোগ্য টভোগ্য ব্যাপার কনসেপ্ট এসে গেছে যে কোনটার সাথে মাংস খাওয়া যাবে না, স্লটার হাউসের, বিশেষত স্লটার হাউসের মাংস খাওয়া যাবে না, গমের সাথে দই টই মিলিয়ে খাওয়া যাবে না, দুধ মিলিয়ে খাওয়া যাবে না, এই সমস্ত অনেক কিছু, শুকনো মাংস খাওয়া যাবে না, এই সমস্ত অভোগ্য ব্যাপার চলে এসছে, যেটা কিন্তু চরক সংহিতা সুশ্রুত সংহিতাতেও নেই, তারও পরের ঘটনা। বেশ বেশ। এবার এই অবধি মানুষ কি কি খাচ্ছিল সেটা কি জানা যায়, মানে এটাতে আছে? হ্যাঁ, এই অবধি মানুষ খাচ্ছে তো ভাত খাচ্ছে, মানে আমি বলছি ভেজিটেরিয়ান হওয়ার পর, ভেজিটেরিয়ান হওয়ার পরেও ভাত খাচ্ছে, মানে মোটামুটি ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া রাইস বেসড, ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, ওয়েস্ট এবং নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া এটা মূলত হুইট বেসড, গম রুটি, বিভিন্ন রকম রুটি খাচ্ছে, আর মিলেটস বিভিন্ন রকম, যে জোয়ার বাজরা রাগি এগুলো চালু আছে, দই দুধ এগুলো সমস্ত খাওয়া হচ্ছে। হ্যাঁ, মূলত আর ফল খাচ্ছে, প্রচুর রকমের ফল খাচ্ছে, সবজি খাচ্ছে, আর খুব সুরাপান করছে। আচ্ছা, খুব বেশ পরিমাণ সুরাপান করছে। অর্থশাস্ত্রে 5 রকমের সুরা লেখা আছে, সুশ্রুত সংহিতায় লেখা আছে কোন সুরার সাথে কি ধরনের অনুপান আপনি খাবেন, এইসব সব লেখা আছে। সুরাপানের একটা রীতিমতো প্রচলন সে সময়। আরে হ্যাঁ, সুরাপান 5 রকমের সুরা সুশ্রুত সংহিতায় তো লিখছেন যে সুরার সাথে মাংস খাওয়া যাবে, ফিগ ওয়াইনের সাথে কি খাওয়া যাবে, এরকম বেশ ক্যাটাগরাইজেশনের ব্যাপার রয়েছে আর বেশ। ডাল, হ্যাঁ, ডালের একটা খুব বড় ব্যাপার ছিল, যেটা পানিনিতেও লেখা আছে, অষ্টাধ্যায়ীতেও লেখা রয়েছে, যে ডাল খাওয়া হতো, স্যুপ জাতীয় ব্যাপার আর কি, সোপা যেটা, সেখান থেকেই আমার মনে হয় স্যুপ শব্দটা এসছে। তো ডাল জাতীয় খাবার, মাংস একটা খাওয়া হচ্ছে, শিকারের মাংস টাংস, ভাত রুটি খাওয়া হচ্ছে, আর ফলমূল খাওয়া হচ্ছে, আর সুরাপান করা হচ্ছে। বেশ বেশ, এটা তো গেল। এটা আমরা কত অবধি আসলাম? এইটা তোর এর পরে 500-600 AD। এবার তারপরের সময়টাতে আমরা দেখছি এরপরের যে মূল চেঞ্জটা, এবার সাউথ ইন্ডিয়ার কিছু কিছু রেফারেন্স আছে। সাউথ ইন্ডিয়া যেমন এই আপ্পামের একটা, যেটা কেরলে আপ্পাম, একটা চাল দিয়ে একটা রুটির মতন তৈরি করা, সেটার এক ধরনের ভার্সন আমরা পাচ্ছি, মানসোল্লাসে লেখা রয়েছে। তারপর যেখান থেকে মালপোয়াও সম্ভবত ওইখান থেকেই এসছে আর কি। চিনির কথা বলছিলাম, চিনি, গুড় কথাটা কিন্তু এসছে গৌড় থেকে, মানে বাংলা। তো এই আখ থেকে গুড় বানানো, এটা বাংলায় তৈরি হয়, এবং তার থেকে চিনিও বানানো শুরু হয়ে যায় বহু আগে। তারপর একটা সময় চিনি বানানো বন্ধ হয়ে যায়। চিনির যেমন এই খন্ড বলে, বোধহয় গুজরাটিতে খন্ড বলা হয় চিনিকে, এই খন্ড শব্দ থেকে ক্যান্ডি এসছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, খন্ড থেকে ক্যান্ডি এসছে। ওকে। কিন্তু চিনি একসময় এখানে বানানো বন্ধ হয়ে যায় ব্যবসায়িক কারণে সম্ভবত। তারপরে চিনি আমদানি শুরু হয় ইজিপ্ট থেকে। ইজিপ্ট থেকে চিনি আমদানি শুরু হয়, ইজিপ্ট মানে মিসর, সেই থেকে মিসরি। ও ওকে। আর তার অনেক পরে চিনি কলগুলো, মানে সুগার কলগুলো চায়নার লোকজন বানায় আমাদের দেশে। আচ্ছা, তো সেখান থেকে চীন থেকে চিনি। বুঝেছি। তার আগে হয়তো সম্ভবত অন্য নামে ডাকা হতো, শর্করা। যেখানে সেই শর্করা শব্দটা থেকে সুগার, সুগারের যদি আমরা দেখি সুগার কোত্থেকে এসছে, শব্দটা শর্করা থেকে এসছে সোজাসুজি। তো চিনি আমরা প্রথম বানিয়েছি, এই ব্যাপারে আমাদের খুব বলা যেতে পারে। তো আমরা বিভিন্ন রকমের মাংস, যে বললি ঝলসে টলসে খাওয়া, চাপলি কাবাব টাইপের জিনিসপত্র আমরা খাচ্ছি। এরপর মূল চেঞ্জটা হলো আমাদের, আচ্ছা, একটা চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে আমাদের বাংলায় অষ্টম শতাব্দী নাগাদ কিন্তু বাংলার খাওয়া দাওয়ার একটা প্রসেস তৈরি হয়ে গেছে, যেটা আমরা মনসা মঙ্গলে পাই। রাইট। বাংলার খাবার কিন্তু একটু ইউনিক ভারতবর্ষের অন্যান্য খাবারের চাইতে, যে আমাদের খাবারের, মানে বাঙালির খাবারের মধ্যে একটা কোর্স আছে, প্রথমে কি খাবো তারপর কি খাবো, এরকম একটা কোর্স আছে। সেটা কিন্তু মনসা মঙ্গলের সময় আমরা 8th সেঞ্চুরিতে লেখা, সেটাতে আমরা কিন্তু পাচ্ছি যে প্রথমে শুক্তো খাওয়া হবে, তারপর শাক খাওয়া হবে, ঘন্ট খাওয়া হবে, তারপরে মাছ হবে, মাংস হবে, ডাল হবে মাঝখানে, ডাল মাছ মাংস, তারপর অম্বল, তারপর তোমার
মিষ্টি পিঠে, হ্যাঁ মিষ্টি, দই, এই সমস্ত। তো আমরা মানে ফুল কোর্স একটা বাঙালির যে মানে কমপ্লিট মিলটা। হ্যাঁ। আচ্ছা, তো এটা আমরা 8th সেঞ্চুরিতে বাংলার খাবার দাবার ততক্ষণে আচ্ছা, তার মানে ওইটা তখন শুরু হয়ে গেছে। এই আমরা এখনো যেটা যে ধরনের খাবার, যে ধরনের মিল আমরা ভাবি, সেটা সেই সময় থেকে শুরু হয়ে তৈরি হয়ে গেছে, যেটাকে আমরা বাঙালি খাবার বলতে পারি। ঠিক, হ্যাঁ। বেগুন ভাজা টাজা, ইলিশ মাছ টাছ, সেগুলো সমস্ত লেখা রয়েছে বলে। এবার দিল্লি সালতানাত পিরিয়ডে এই গজনি এলেন, বিভিন্ন আসছেন বারবার, কেউ এখানে এসে রাজত্ব প্রতিষ্ঠা করছেন, কেউ লুটতরাজ করে চলে যাচ্ছে, কিন্তু খাবার দাবারটা নিয়ে এসে যাচ্ছেন এখানে। এই সালতানাত পিরিয়ড তো একটা লম্বা সময় ধরে চলেছে। তো এরা যখন এলেন তখন এরা ইন্ডিয়ানদেরকে রিক্রুট করতেন কম। এরা বিভিন্ন কাজকর্ম, ক্লারিক্যাল কাজকর্ম, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম করার জন্যে বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে আসতেন। তুরস্ক, পার্সিয়া, আরবিক ওয়ার্ল্ড থেকে বিভিন্ন রকমের লোক নিয়ে আসতেন, এবং তার একটা ফল হলো এই যে বিভিন্ন জায়গার খাবার এলো। যেমন যেমন আরবিক লোকজন এলেন, আরবিক লোকজন তার সাথে নিয়ে এলেন হালিম, হালুয়া আনলেন, গাজরের হালুয়া টালুয়া ইত্যাদি। তার পার্সিয়ানরা এলেন, পার্সিয়ানরা তাদের সাথে পোলাও নিয়ে এলেন। জর্দা বলে একটা মিষ্টি ভাত হয়, এখনো অনেক জায়গায় পাওয়া যায়, তো জর্দা আনলেন। দাম্পক স্টাইল নিয়ে আসলেন পার্সিয়ানরা। টার্কিশরা কিমা নিয়ে এলেন। তো এই যে বিভিন্ন কাবাব, হ্যাঁ কাবাব মানে টার্কিশরাই আনলেন, ধরা যেতে পারে। তবে মাংস সেকে খাওয়ার ব্যাপারটা আমাদের এখানে আগেই ছিল। হ্যাঁ, তো এই সালতানাত পিরিয়ডে এই সমস্ত খাবার এলো, বড়া টড়া খাওয়া শুরু হলো। কারণ সালতানাত পিরিয়ডে ওই পার্সিয়ান সময়ে যে শাহরা ছিলেন, তাদের ওখানকার যে দাস্তারখান, সেই দাস্তারখানকে ইমিটেট করার একটা ব্যাপার ছিল। তারা সবাই চাইতেন যে পার্সিয়ার রাজার মতন থাকবে। তো সেই জন্যে খাবার দাবার নিয়ে খুব একটা বড় সড়ো ব্যাপার ছিল আর কি সালতানাত পিরিয়ডেও। তার মানে অনেক কিছুই আমাদের বদলালো, মানে অনেক কিছুই ইনক্লুড হলো বলা যেতে পারে। অনেক কিছু ইনক্লুড হলো। ভারতবর্ষের ইতিহাসের যে ইনক্লুসিভ নেচার, হ্যাঁ, সেরকমভাবেই খাবারের নেচারটাও খুবই ইনক্লুসিভ, যে যখন যেভাবে যা এসছে, সেটা ভারতীয়রা নিজেদের মতো করে একটা নিজের ভার্সন করে নিয়েছে তার। এবং যেহেতু তুই বললি যে কিরম বহু লোক বাইরে থেকে এসছে যারা রান্না করার জন্য এসছে, তো সেই সব জায়গায় তার একটা খুবই ইম্পর্ট্যান্ট ভূমিকা থেকে গেছে ইন্ডিয়ান হিস্ট্রিতে। যেমন ধর এই যারা এলেন ওখান থেকে, তারা ঘি তো জানতেন না সেভাবে, তারা মশলা জানতেন না, কারণ এগুলো তো ওখানে খাওয়া হয় না। সেই মশলাগুলো এবং ঘি, দই, এগুলো ইনক্লুড হওয়া শুরু হলো। তারা নিজেরা বুঝলেন, আচ্ছা এই জিনিসটা এইভাবে মানে ইউজ করা যেতে পারে, ওইভাবে ইউজ করা যেতে পারে। তারপর তোর সফকে বাংলা যেন কি বলে, মৌরি এলো ওদের সাথে, মৌরি ব্যবহার করা শুরু হলো রান্নায়। আমাদের এখানকার রান্নাতেও আমরা মৌরি ব্যবহার করা শুরু করলাম, মৌরিটা এসছে ওদের হাত ধরে। তো এই একটা খাবারের একটা যুগ গেল আর কি। কিন্তু সেই সময় ভারতবর্ষ তো খুব বড়লোক হয়নি, মানে সালতানাত পিরিয়ডে। গুপ্তা পিরিয়ডের যেই বা মৌর্য পিরিয়ড সাম্রাজ্যের সময় যেই বৈভব ছিল, সেটা সালতানাত পিরিয়ডে ছিল না। কাজেই ওই রাজাদের মধ্যে ওই খাবারটা থেকে গেছিল, যেটা পরে মুঘল পিরিয়ডে এবং লখনৌর নবাবদের সময় আরও বেশি ফুলে ফেপে উঠলো আর কি। লখনৌর তো একটা বিরাট, এখনো অব্দি লখনৌর নাম শুনলেই আমার মনে হয়, আমি কোনোদিন লখনৌ যাইনি, কিন্তু লখনৌর নাম শুনলেই খাবারের কথাই প্রথম মাথায় আসে। নবাবি, তেহজিব আর খাবার, এই তিনটে সবচেয়ে আগে মাথায় আসে। এবার লখনৌর সময়টা নিশ্চয়ই খাবারের ক্ষেত্রে একটা খুবই ইম্পর্টেন্ট সময় হবে, মানে নবাবের সময়। আমরা কি লখনৌর অব্দি আগে যাবো না তার আগেও কিছু আছে? লখনৌতে এসেই যাই, কারণ মুঘল পিরিয়ডে যেটাকে আমরা মুঘলাই কুইজিন বলি, সেটা কিন্তু খুব মিসনমার একটা। মুঘলাই কুইজিন বলে কোনো কুইজিন নেই। মুঘলরা নিজস্ব কোনো খাবার নিয়ে আসেনি। যেটা হয়েছে যে ভারতবর্ষের খাবার তার সাথে দিল্লির সালতানাতের খাবার যুক্ত হয়েছে। মুঘলদের সময় বিভিন্ন রকম জায়গা থেকে ওই ক্লারিক্যাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফরা এসছে, আরবের দেশের, পারস্য দেশের খাবার দাবার নিয়ে এসছে, তুরস্কের খাবার দাবার নিয়ে এসছে, সেন্ট্রাল এশিয়ার খাবার এসছে। কাশ্মীরের খাবারটা মূলত ওদিক থেকে এসছে, সেন্ট্রাল এশিয়া থেকে। তো এই সমস্ত খাবার দাবার তৈরি হচ্ছে। কিন্তু মুঘলদের মধ্যে যেমন বাবর থেকে যদি শুরু করি, বাবর কিন্তু ভারতবর্ষের খাবার দাবার পছন্দ করতেন না।
ভারতবর্ষের মধ্যে একমাত্র আম ওনার পছন্দ ছিল, হুম তাছাড়া আর কোনো খাবার উনি সবসময় ভাবতেন আমার সামারকান্দে কী ভালো খাবার ছিল, আফগানিস্তানে কী ভালো খাবার ছিল। কিন্তু তারপরে যারা এসছেন, ধর জাহাঙ্গীর বা আকবরের সময় থেকেই এরা কিন্তু ভেজিটেরিয়ান খাবারটাকে বরং অনেক বেশি, মানে ইন্ডিয়ার ভেজিটেরিয়ান খাবারটাও তারা ইনক্লুড করেছেন। তারা শুধুমাত্র মাংস যে খেতেন তা নয়, খিচুড়ি খুব প্রিয় ছিল এদের খাবারের মধ্যে। কফি খেতেন জাহাঙ্গীর খুব কফি খেতে ভালোবাসতেন। তো মুঘলাই খাবার কথাটা ভুল, এদের সময় যেটা হলো সেটা হচ্ছে বিভিন্ন খাবার এক হলো, ইন্ডিয়ান এবং ওখানকার খাবার এক হলো। একটা জিনিস হয় যে বিরিয়ানিটা সম্ভবত তখন তৈরি হয় বিরিয়ানি আজকে যেটা দেখছি আমরা, এই দাম্পক স্টাইলে বিরিয়ানিটা সম্ভবত সেই সময় প্রথম তৈরি হয়। সম্ভবত কোনো একটা শেফ দাম্পক আইডিয়াটা নিয়ে, এখানকার স্পাইসেস নিয়ে ওভারঅল একটা নতুন আইডিয়া করে ব্যাপারটা ক্রিয়েট করেন সম্ভবত। হ্যাঁ, এটার সাথে বিরিয়ানির উদ্ভব নিয়ে এবং বিরিয়ানি নিয়ে তো একটা টানাটানি রয়েছে, রেশারেশি রয়েছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মধ্যে। তার মধ্যে একটা গল্প হচ্ছে এই যে মুঘলরা এবং সালতানাতে পিরিয়ডের সৈন্যরা সবসময় লড়াই করছেন, এখানে তো বিভিন্ন জায়গার সৈন্য রয়েছে, তারা সবাই নিজেদের ইনপুট দিয়ে ইনক্লুডিং ইন্ডিয়ান করে ওই সৈন্যদের খাবার হিসেবে সম্ভবত তৈরি হয়। আরেকটা কনসেপ্ট আছে যে লখনৌর কনসেপ্ট, যে লখনৌতে এখানে বলে যে লখনৌ যখন ইমামবাড়া তৈরি হয়, ইমামবাড়াটা তো তৈরি হয়েছিল মূলত দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্যে, যে দুর্ভিক্ষ হচ্ছে কিভাবে লোকজনকে সাহায্য করা যায়। তো নবাব বললেন যে তাহলে আমরা একটা ইমামবাড়া বানাই এখানে, সেখানে লোকজন কাজ করবে। তো উনি ভাগ করলেন দুভাবে, যে একদল সকালে কাজ করবে, একদল রাতে কাজ করবে। জনশ্রুতি এটাই আর কি, যে সকালে যারা কাজ করতেন তাদেরকে বলতেন বানাও, আর রাত্রেবেলা বলতেন তোমরা ভেঙে দাও, আচ্ছা, যাতে সবসময় তারা এমপ্লয়েড থাকে। তারপর যখন দুর্ভিক্ষ শেষ হলো তখন যেটুকু বাকি ছিল বানিয়ে দেওয়া হলো। কিন্তু এই লোকদের খাওয়ানো কি হবে, সেই খাওয়ানোতে বিরিয়ানিটা খাওয়ানো হতো, যেহেতু একসাথে সবকিছুর একসাথেই একটা হোলসাম ফুড, এটা আমাদের চরক সংহিতাতেও রয়েছে। ঠিক। তো এবং নবাব কোনো সময় এসে দেখেন যেভাবে একটা ব্যাপার তৈরি হচ্ছে, ওনার খুব ভালো লাগে। উনি তখন নিজের লোকজনকে বলেন যে তোমরাও এটার একটা বানাও। সেই করে বিরিয়ানি, এটা লখনৌর গল্প। তেমনি সব জায়গার নিজস্ব গল্প আছে যে বিরিয়ানি কিভাবে এসছে। তবে ওই বললাম যেটা শুরুতেই, যে বিরিয়ানির একটা রিচ হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি যেভাবে এগিয়েছে, বিরিয়ানি সেভাবে তৈরি হতে গেছে, চেঞ্জ হতে গেছে। হ্যাঁ, ঔরঙ্গজেবের সময়, ঔরঙ্গজেব যেহেতু আবার একদম খাবার দাবারে খুব একটা তার মোহ ছিল না, কাজে মুঘলাই ফুড এজন্যই খুব একটা মিসনমার, যে মুঘলদের মধ্যে খাবার দাবার নিয়ে আকবর, জাহাঙ্গীর এবং কিছুটা শাহজাহান ছাড়া আর কারোর মধ্যে সেরকম একটা ফ্যাসিনেশন ছিল না। তবে ওই খাবার কিভাবে প্লেস করা হবে সে সমস্ত বিভিন্ন রকম গল্প আছে। লখনৌ বরং অনেক বেশি ইন্টারেস্টিং। লখনৌর যে মানে মূল বিষয়টা হচ্ছে ঔরঙ্গজেবের পর, লখনৌ ঢোকার আগে একটা জিনিস জিজ্ঞেস করি, মুঘলাই নিয়ে কথা বললি, বাংলায় একটা খাবার খুব পপুলার, সেটা মোগলাই পরোটা। এই মোগলাইয়ের সঙ্গে কি মুঘলের তো কোনো কানেকশন আছে বলে মনে হয় না। আমি একটা পার্সোনাল গল্প করি এখানে, এটা বলে নেই। আমি কাজের সূত্রে ইন্দোনেশিয়ার একটা ভেতরে একদম আর কি জায়গা, যেটা ওখানে আমি আছি একদিন রাত্রিবেলা, কোনো কারণে হোটেলের খাবার মানে আমি ফিরতে হোটেলের খাবার শেষ হয়ে গেছে। তো ছোট জায়গার হোটেল, তো আমি রাস্তায় বেরিয়েছি যে কী খাওয়া যায় দেখি। তো সেখানে দেখছি একটা অদ্ভুত জিনিস বানাচ্ছে, যেটা দেখতে অনেকটা মোগলাই পরোটার মতো, ডিম দিয়ে এমনি ভাজ টাজ করে, মার্তাবেক তেলর বলে। আমি খেলাম, ওটার মধ্যে মাংস টাংস দিয়ে বানিয়েছিল, স্টাফ করে দিয়ে। জিনিসটা অ্যাকচুয়ালি মোগলাই পরোটা অ্যাকচুয়ালি আদৌ মুঘলদের সময় ছিল না, এটা এসছে। এবং মোগলাই পরোটা যদি এতই মোগলদের সময় আসে, তাহলে দিল্লিতে কেন মোগলাই পরোটা পাওয়া যায় না, কেন বাংলায় পাওয়া যায়? ঠিক, একদমই তাই। কারণ বাংলার যে পোর্ট, কলকাতা পোর্ট, এবং এটা কিন্তু সাউথ ইস্ট এশিয়ার ট্রেডটা দেখতো, মানে বার্মা, ওদিকে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর তখন অত বড় হয়নি, কিন্তু ইন্দোনেশিয়া একটা বড় পোর্ট। সেই সময়কার ওই ট্রেডটা হতো বাংলার পোর্ট দিয়ে, ওদের হাত ধরে অনেক কিছু ঢুকেছে বাংলায়। মোগলাই পরোটা, তারপর চিংড়ির মালাইকারি তো নয়, কথাটা হচ্ছে মালাইকারি, মালয়েশিয়ার মালয়, সেখান থেকে মালাইকারি, যেহেতু ওরাও কোকোনাট মিল্ক ইউজ করে বানায়।
তো মোগলাই পরোটাটা ওখান থেকে এসছে। বেশ, এখন আবার কামিং ব্যাক টু লখনৌ, ইন্টারেস্টিং গল্প, ওই জন্যই আমার মনে হলো মাঝখানে আটকানো। লখনৌর ব্যাপারটা অরঙ্গজেবের পরের থেকে অরঙ্গজেবের পরে যেহেতু দিল্লি অনেক উইক হয়ে গেল, লখনৌতে তখন সমস্ত সাদাত আলী এবং ইত্যাদি এরা ভালোভাবে ফুলে ফেঁপে উঠেছে। এরা হচ্ছে শৌখিন লোক, খাবার দাবার নিয়ে, শুধু শুধু সঙ্গীত নিয়েও বিরাট শৌখিনতা আছে। সে সময় বিভিন্ন লখনৌ ঘরানা, কত্থক, তবলা এসব তৈরি হচ্ছে, খাবার দাবারও তৈরি হচ্ছে। খাবার দাবার মানে রাকাবদার বলা হতো সেখানে, যারা শেফ ছিলেন, রয়্যাল শেফ, যারা বেশি সাধারণ মানুষের জন্য অনেক খাবার বানাবেন তারা হচ্ছে বাবুর্চি, আর যারা নবাবদেরকে খাওয়াবেন তারা হচ্ছে রাকাবদার। বিরাট ব্যাপার রাকাবদারের। তো সেই সময় অনেক কিছু তৈরি, মানে খাবারের ধরন পাল্টালো। এক হলো কি, যে খাবার মানে শুধু খেতে ভালো হলে হবে না, সেটা সুগন্ধি হতে হবে। আচ্ছা, অ্যারোমা কি করে দেওয়া যায়, এরকম একটা ব্যাপার। তারপরে হচ্ছে ফ্লেভারের একটা অ্যারোমা, খাবারে অ্যারোমা হতে হবে। হ্যাঁ। দ্বিতীয়ত হচ্ছে ব্যালেন্স বলতে কি, যে না কাবাব হলে তার সাথে পরাঠা খেতে হবে। তুমি রুটি দিয়ে কাবাব খেয়ে ফেললে পরে তুমি লখনৌর লোক নাও। আচ্ছা, কাবাব হলে তার সাথে পরাঠা খেতে হবে। কিছু কাবাবে, কাকরি কাবাবের সাথে তোমাকে শিরমাল খেতে হবে। নিহারি হলে তার সাথে কুলচা খেতে হবে। আচ্ছা, এরকম একটা ব্যালেন্স তৈরি হলো। আরেকটা হচ্ছে প্লেটিং, খাবারটাকে সুন্দরভাবে পরিবেশন করার একটা বন্দোবস্ত। এই সুন্দরভাবে এবং বিভিন্ন রকম ইনোভেশন প্লেটিংয়ে। যেমন একটা খাবার ছিল লখনৌতে, এক ধরনের খাবারের প্রসেস বলা হতো পেহলি, যে পেহলি কা ইয়ে হ্যাঁ। তো পেহলি কি, যে খাবারটা দেখে মনে হবে এক, কিন্তু খেতে লাগবে আরেক। আচ্ছা, মানে পেহেলি থেকে এসছে। পেহেলি ধাঁধা। হ্যাঁ, যেমন এই বাদাম, আমন্ড, যেটা আমন্ড এবং পেস্তা দিয়ে এক রকমের খাবার বানাতো, যেটা দেখতে খিচুড়ির মতো। আচ্ছা, আমন্ড রাইস, আমন্ডগুলোকে কেটে কেটে চালের মতো করে নিয়ে এত খাটনি করা হতো শুধুমাত্র যাতে মানে দেখতে আর খেতে আলাদা হবে, দেখতে এবং খেতে আলাদা হবে। সারপ্রাইজ ফ্যাক্টর থাকবে। হ্যাঁ। তারপরে খাবার বিভিন্ন রকমের। একজন রাকাবদার ছিলেন, তাকে রাখা হয়েছিল প্রচুর স্বর্ণমুদ্রা দিয়ে। তার শুধু একটাই শর্ত ছিল, একটাই উনি জিনিস বানাতেন, সেটা হচ্ছে আরবি কা সালান তো জানিস একটা স্যুপের মতো বিষয়, আর আরবি হচ্ছে কচু। হ্যাঁ। উনি 365 দিন 2 রকম করে আরবি কা সালান বানাবেন। শুধু এটাই বানাবেন? হ্যাঁ। স্পেশালিস্ট রাকাবদার। মানে প্রতি বেলায় যেন অন্য রকমের সালান খাওয়া যায়, এবং একই জিনিস বানাবেন কিন্তু প্রত্যেকবার আলাদা আলাদাই ব্যাপার। বিরিয়ানি নিয়েও তো মানে লখনৌর লোকের সাথে, আমিও যেহেতু লখনৌতে দীর্ঘদিন থেকেছি, আমার একটা আলাদা টান রয়েছে। বিভিন্ন রকমের বিরিয়ানি, একটা বিরিয়ানি নাকি বানানো হতো যেখানে প্রতিটা চালকে হওয়ার পরে প্রতিটা চালকে আলাদা করে ফুলের মতো করা হতো। এই মানে খুব শৌখিন ব্যাপার আর কি। একজন নবাব ছিলেন যিনি পরোটা খেতে ভালোবাসতেন। তার শখ হচ্ছে পরোটা। 6টা পরোটা উনি সকালে, 6টা পরোটা সন্ধেবেলা উনি খেতেন। এবার তার যে রাকাবদার, তার সকালে 4.5 কিলো ঘি লাগতো, বিকেলে 4.5 কিলো ঘি লাগতো ওই 6টা পরোটা বানাতে। তো এবার যে মন্ত্রী যে 9 কিলো করে ঘি যাচ্ছে প্রতিদিন শুধু 6টা 12টা পরোটা বানাতে, এটা তো সম্ভব না। উনি দেখতে গেলেন, দেখছেন কি যে প্রচুর ঘি দেওয়া হচ্ছে, পরোটাটা ভাজা হচ্ছে, ওই ঘিটা পুরো ফেলে দেওয়া হচ্ছে। আবার আরেকটা যে পরোটা হবে সেখানে আবার অতগুলো করে ঘি দেওয়া হবে। প্রত্যেকটা পরোটায় নতুন ঘি, প্রত্যেকটা পরোটায় ঘি, এবং ঘিটা ডুবে থাকবে। মানে 4.5 কিলো বাই 6 কর তুই। হ্যাঁ, বুঝলাম। আচ্ছা, বেশ। তো উনি বললেন এটা তো ওয়েস্টেজ। উনি কমিয়ে বলেন 900 গ্রাম ঘিতে তোমাকে ব্যাপারটা করতে হবে। 6টা পরোটার জন্য 900 গ্রাম ঘি অনেক। ঠিক আছে, রাকাবদার বললেন ঠিক আছে, মেনে নিলাম। নবাবের কাছে গেছে, নবাব প্রথম পরোটাটা খেয়েছেন, দ্বিতীয় পরোটা খেয়ে উনি বুঝেছেন যে না, এটা তো আবার পোড়া ঘিতে বানানো। টেস্ট বাড কি ভাব। তিনি তখন রাকাবদাকে ডেকে পাঠিয়েছেন যে কি ব্যাপার, আমার পরোটা তো এক হচ্ছে না। উনি বললেন যে আপনার মন্ত্রী আমাকে বলেছেন কম ঘিতে বানাতে। মন্ত্রীকে ডেকে একটা চড় মেরেছেন
যে তোমার আর মানে অন্যখান থেকে টাকা বাঁচাতে পারছো না, আমার ঘি আমার পরোটার উপরে নজর, কাল থেকে যেন আবার পুনর্বহাল হলো 9 কিলো ঘিতে 6-12টা পরোটা, শখ বড়ি চিজে, শখ বড়ি চিজ। মানে তো লখনৌর খাবার দাবার হচ্ছে এই লেভেলে আর কি। এবং মানে খুবই স্পেসিফিক, মানে ভালো খাবার মানে ভালো খাবার খেতেই হবে, যেভাবেই হোক ভালো হতে হবে, বিষয়টা ব্যাপারটা ভালো হতে হবে, স্পেসিফিক হতে হবে, ইনোভেশন থাকতে হবে। সেটা এখনও আছে। লখনৌতে গেলে পরে মোটামুটি তুই যদি 1 মাস থাকিস তাহলে তুইও একটা নবাব ফিল করবি আর কি। হ্যাঁ, সেটা তো আছে। তো এই হচ্ছে লখনৌর খাবারের গল্প আর কি। তারপর আমাদের দেশে এলো পর্তুগিজরা, ওই সময় থেকে এসছে। তো পর্তুগিজরা কিন্তু ভারতবর্ষের খাবারে একটা আমূল পরিবর্তন আনলেন পর্তুগিজরা। অনেক খাবার, অনেক ধরনের জিনিস, র মেটেরিয়াল নতুন এলো, যেমন আলু একটা খুব ইম্পর্টেন্ট ইনক্লুশন। আলু, টমেটো, কাজু, পেয়ারা, পেঁপে, শুকনো লঙ্কা, সবই শুকনো লঙ্কা মানে চিলি বেসিক্যালি। তার আগে ভারতবর্ষে কিন্তু ঝালের জন্যে আদা, পিপলি যেটাকে লং পেপার বলা হয়, এবং গোলমরিচ, এছাড়া কিন্তু ঝাল লঙ্কার কনসেপ্ট ছিল না। লঙ্কাটা এলো পর্তুগিজদের হাত ধরে। তো এখনকার হিসাবে যদি দেখতে হয় তাহলে পর্তুগিজদের অনেক কিছুই এখনো অবধি কন্টিনিউ করছে আমাদের কুইজিনে। একদমই। আলুটা কিন্তু সারা পৃথিবীতে আলুটাকে স্টেপল হিসেবে খাওয়া হয়, ভাত, রুটি অথবা আলু। হ্যাঁ, আমাদের দেশে এসে আলুটা প্রথমে সবজি হয়ে গেল, এবং আজকে সারা পৃথিবীতে বাঙালি বোধহয়, বাঙালিরা, ভারতবর্ষ বলছে না, বাঙালিরা বোধহয় সেকেন্ড বিগেস্ট কমিউনিটি যারা আলু খায়। সবচেয়ে বেশি আলু বাঙালিরা খায়, আমাদের আলুর দোষ আছে রীতিমতো। তো এই পর্তুগিজরা এলেন, পর্তুগিজরা বিভিন্ন জিনিস নিয়ে এলেন। চিজের একটা কনসেপ্ট তৈরি হলো ভারতবর্ষে, যেখান থেকে আমাদের এখানে এখন খুব রেয়ার পাওয়া যায় ব্যান্ডেল চিজ। আমাদের ব্যান্ডেল যেখানে, সেই ব্যান্ডেল চিজ বলে একটা নতুন রকমের চিজ তৈরি হলো। এই ব্যান্ডেলে, হ্যাঁ, খুবই সুস্বাদু একটা চিজ, যেটাকে স্মোকি চিজ একটা, সেই ব্যান্ডেল চিজ এলো পর্তুগিজদের হাত ধরে। তো এই আর কি, মানে পর্তুগিজদের হাতে এলো, তারপরে ব্রিটিশদের হাত দিয়ে এসে খুব বেশি কিছু আসেনি, কিছু রাম আসা ছাড়া, রাম এবং বিয়ার আসা ছাড়া ব্রিটিশদের হাতে খুব বেশি কিছু নিয়েইছে। হ্যাঁ, বেশি নিয়েইছে। কারি নিয়ে গেছে, এখান থেকে চা নিয়ে গেছে, অবশ্যই চা নিয়ে গেছে এখান থেকে। চাটা মূলত চায়নাতেই ওরা ট্রেড করতো। চায়ের কিন্তু একটা ভ্যারাইটি আমাদের দেশে হতো নর্থ ওয়েস্টে, কিন্তু ওটা চা হিসেবে, নর্থ ওয়েস্টে চায়ের একটা ভ্যারাইটি হতো, কিন্তু ওটাকে চা হিসেবে ইউজ করা হতো না, ওটাকে একটা আচার বানিয়ে খাওয়া হতো। আচ্ছা, মানে কিন্তু পাতাটা চায়ের পাতা। হ্যাঁ, চা পাতাই। এখন যে চাটা আমরা খাই সেটা মূলত চায়না থেকে এসছে। চায়নার সাথে ট্রেড করতে করতে একটা সময় ব্রিটিশদের তো চায়ের অভ্যাস হয়ে গেল, টি অ্যান্ড বিস্কিটস ইভিনিং। তো কিন্তু চায়না থেকে প্রচুর ইম্পোর্ট করতে হচ্ছে। তখন তারা বললেন যে আমাদের নিজস্ব কলোনিতে একটা চায়ের জায়গা তৈরি হোক। সেই দিয়ে আসাম এবং দার্জিলিংয়ে চায়ের তৈরি হলো। তারপর হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু একটু ওই ব্ল্যাক টি বা ওই জাতীয় চা। এখন যে চাটা আমরা এই দুধ চা খাই, সেটার উদ্ভব কিন্তু অনেক পরে, 1950-এর সময়। 1950-এর সময় ব্রিটিশরা চলে যাওয়ার পর দেখা গেল যে আমাদের এখানে অনেক চা রয়েছে, যেই চাগুলো আর এক্সপোর্টও করা যাচ্ছে না। আর তখন সিটিসি প্রসেস বেরিয়েছে, তখন ইন্ডিয়া টি বোর্ড ছিল। টি বোর্ড এই মানে ফ্রিতে চা খাওয়াতো বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে, খাইয়ে ভারতীয়দের অভ্যাস করেছে চা খাওয়ানো। এবং তারপরে ভারতীয়রা অবশ্যই দুধ, ঘি খাওয়ার তো আমাদের চিরকালের অভ্যাস, আমরা দুধ দিয়ে মিলিয়ে ওটাকে একটা অন্যরকম জিনিস বানিয়ে ফেলেছি। এখন তো সে মানে দুধ চা আর কি বলবো, একটা মানে খুবই ইম্পর্টেন্ট জিনিস হয়ে গেছে মানুষের লাইফে। বিভিন্ন জায়গায় দুধ চা এক রকম ভাবে বানানো হয়, তার দুধের পরিমাণ, চায়ের পরিমাণ, লিকারের পরিমাণ সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, মশলাটি, চিনির পরিমাণ, হ্যাঁ মশলাটি মানে মানে রীতিমতো গরম মশলা সমস্তটা দিয়ে মশলাটি বানানো হয়। রাজস্থানে গেলে পরে উটের দুধের চা, হ্যাঁ, ছাগলের দুধের চা, একদমই অনেক রকম চায়ের তো আছে। বাহ, বেশ। বিরিয়ানি তুই তো খাচ্ছিলি, ওর বিরিয়ানিটা এখনো পড়ে আছে। তো আমরা এইটা শেষ করার পরে বিরিয়ানিটা ঠান্ডা যাতে না হয়, মানে ওটাকে আবার গরম করে খাওয়ার ব্যবস্থা করতে হবে। আর তুই যে চায়ের কথা বললি, আমার একটু চা মনটা করছে। আজকের এপিসোডে আমরা খাবার নিয়ে এত কথা বললাম না, একটু খিদে, ইচ্ছে,
অনেক রকম খাবারের ভিজুয়াল চোখের সামনে আসলে যেরকম হয়, খিদে পায় একটুখানি। তো আজকের এপিসোডটা আপাতত এই অবধি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের এই ইনফরমেশনগুলো, যেগুলো মানে আমরা তো খাই অনেক কিছুই, বাট তার পেছনে যে কত রকম কী থেকে যায়, কিভাবে সেটা ইভলভ হয়ে যায়, আমরা তো ডিরেক্টলি সেটাকে বুঝি না, বাট অবভিয়াসলি ইতিহাস জানতে তো ভালোই লাগে। ইতিহাস জানতে এবং খাবারের বিষয়ে ইতিহাস জানতে তো খুবই ভালো লাগে, কারণ আমরা বাঙালিরা বেশিরভাগই ভোজন রসিক বাঙালি বলে আমাদের একটা খুবই সুন্দর সুনাম বা দুর্নাম যেটাই হোক আছে, এবং সেটাতে আমাদের কোনো অসুবিধা নেই। তো আজকের এপিসোড এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের এপিসোডটা খুব ভালো লাগলো, এবং কী লাগলো, কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আশা করি বৈঠক আপনাদের যতটা এন্টারটেইন করার, যতটা নলেজ দেওয়ার, দুটোই একসাথে করছে। এবং আশা করি ভবিষ্যতে আরও বেটার এপিসোড নিয়ে, আরও ভালো বই নিয়ে, আরও ভালো ইতিহাস নিয়ে আমরা আপনাদের কাছে আসতেই থাকবো। সো আজকের জন্য এখানেই শেষ করছি। তার আগে যেটা বলি সেটা হলো, স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ